শুভ সন্ধ্যা। আজ ডক্টর অরুণ কুমার ও বীণাপাণি চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা। স্বর্গীয় ভুবনেশ্বর চট্টোপাধ্যায় ও বীণাপাণি দেবীর পুত্র অরুণ কুমার চট্টোপাধ্যায়ের জন্ম 17ই অগস্ট 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। পিতা ভুবনেশ্বর চট্টোপাধ্যায় এইজি বেঙ্গলে কর্মরত অবস্থায় মাত্র 42 বৎসর বয়সে প্রয়াত হন। মাতা স্বর্গীয়া বীণাপাণি দেবী গৃহবধূ অত্যন্ত কষ্ট সহকারে সন্তানদের প্রতিপালন করেন। অরুণ কুমার স্কুল ফাইনাল পাশ করার পর কলকাতার আশুতোষ কলেজ থেকে আইএসসি ও ফিজিক্স নিয়ে সাম্মানিক বিএসসি পাশ করেন। মাত্র 12 বৎসর বয়সে পিতার অকাল মৃত্যুর পর আর্থিক ও অন্যান্য অসুবিধা সত্ত্বেও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1960 খ্রিস্টাব্দে ফিজিক্স নিয়ে তিনি এমএসসি পাশ করেন। অল্প সময়ে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার ও আইআইটি খড়গপুরে কাটানোর পর কলকাতার বসু বিজ্ঞান মন্দির অর্থাৎ বোস ইনস্টিটিউটে গবেষক ছাত্র হিসেবে তিনি যোগদান করেন। ডক্টর আনন্দমোহন ঘোষের অধীনে পিএইচডি করার পর বোস ইনস্টিটিউটে তিনি স্থায়ীভাবে যোগদান করেন এবং 1998 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির থেকেই তিনি অবসর গ্রহণ করেন। এখানে একটি বিষয় উল্লেখ করা যায় যে বসু বিজ্ঞান মন্দিরের 14th মেভ নিউট্রন জেনারেটর সংক্রান্ত কাজের সঙ্গে ডক্টর অরুণ কুমার বিশেষভাবে যুক্ত ছিলেন। শ্রী অনিল কুমার বসু এবং শ্রীমতী কল্যাণী বসুর কন্যা শ্রীমতী অরুণা বসুর সঙ্গে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন। তিনি নিঃসন্তান ছিলেন। ডক্টর অরুণ কুমার চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী অরুণা বসু চট্টোপাধ্যায় উভয়ই শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন। বিজ্ঞান বিষয় ছাড়াও অন্য বিষয়ের বই পড়তে তিনি ভালোবাসতেন। বিশেষ করে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের উপরে বই তার একান্ত পছন্দের ছিল। ডক্টর অরুণ কুমার চট্টোপাধ্যায় 9ই জানুয়ারি 2023-এ রামকৃষ্ণলোকে যাত্রা করেন। ডক্টর অরুণ কুমার বীণাপাণি চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা তাঁর স্ত্রী শ্রীমতী অরুণা বসু চট্টোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় সুআয়োজিত। অরুণা দেবী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পক্ষ থেকে তাকে সাদর সম্ভাষণ এবং অভ্যর্থনা জানাই এবং তার সঙ্গে আপনাদের অবগতির জন্য এটিও জানাই যে যখন তিনি এই বক্তৃতাটি ইনস্টিটিউট করেন, স্বামীজির যে ভাবনা বহুজন হিতায় বহুজন সুখায়, সেই ভাবের থেকে অনুপ্রাণিত হয়েই তিনি কিন্তু আমাদের বারংবার বলেছিলেন যে এই আলোচনা সভাটি বা এই যে তার স্বামীর নামাঙ্কিত যে আলোচনাটি এটি যেন ক্যান্সারের ওপরে হয়, যাতে সাধারণ মানুষ আমরা যারা রয়েছি, যারা আমরা এই বিষয়ে খুব একটা অবগত নই, আমরা যাতে এইটি সম্পর্কে জানতে পারি। এইটি তার মহানুভবতা এবং তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আজ বাংলায় প্রথম বীণাপাণি চট্টোপাধ্যায় ও ডক্টর অরুণ কুমার চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা প্রদান করবেন ডাক্তার মানস রায়, সিনিয়র কনসালটেন্ট সার্জন অঙ্কোলজি, GIHPB। তার আলোচনার বিষয় ক্যান্সারের 7-17। আমি ডক্টর রয়কে অনুরোধ করব তার বক্তৃতা শুরু করবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে বলা হয়েছে বাংলায় বলতে, আমি চেষ্টা করব। মেইনলি বাংলা, একটু ইংরেজি থাকবেই। ইটস এ ভেরি হাম্বলিং মোমেন্ট to get invited from the Ramakrishna Mission Institute of Culture. I'm very grateful to Swami Suparnananda Ji Maharaj Ji. Uni ajke nei, and thank you Shayok. আমাকে বলতে বলা হয়েছে ক্যান্সার 7-17, মানে A to Z of cancer. সো ঠাকুর, মা আর স্বামীজির প্রণাম করে আমি এটা শুরু করছি। এই রোগটার নাম শুনলে আমরা খুব ভয় পাই, ভেঙে পড়ি,
অনেক রকম মিথস, অনেক রকম পারসেপশনস, সেটা আমি এই নেক্সট আধ ঘন্টা 40 মিনিটে অ্যাড্রেস করব। ফার্স্ট একটু বেসিক সায়েন্টিফিক প্রিন্সিপালস খুব সহজ করেই আপনাদের আমি বোঝাতে চাই। এটা একটা বাড়ির দেওয়াল, অ্যাকচুয়াল স্ট্রেংথ কিন্তু ইট থেকে এসছে, ব্রিক্স। ইটগুলো লেগে একসাথে গুছিয়ে একটা বাড়ি তৈরি করা হয়েছে, রাইট? আমাদের যে হিউম্যান বডি, ইট বা ব্রিক্স হচ্ছে সেলস, ছোট্ট ছোট্ট সেলস একসাথে এসে কোনো সেলস কম্বাইন করে হার্ট বানিয়েছে, লাংস বানিয়েছে, ব্রেন, কিডনি, ইন্টেস্টাইন। বাট সেল হচ্ছে আমাদের বডির ফাউন্ডেশনাল স্টোন। ওকে, এই সেলকে কন্ট্রোল করছে জিনস। এটা একটা হিউম্যান এমব্রায়ো। যখন 9 মাস পরে এই এমব্রায়োটা একটা বেবি হয়ে তৈরি হয়, কেননা ওই সেলগুলো ডিভাইড করে, মানে একটা সেল দুটো হচ্ছে, দুটো সেল চারটে, চারটে 8টা, 8টা 16 করতে 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 একটা বেবি তৈরি হয়, আর আমরা আস্তে আস্তে বড় হই। কিন্তু এই যে সেল যে তৈরি হচ্ছে, ডিভাইড করছে, বড় হচ্ছে, আমার হাতটা তো অজস্র 1 মাইল লম্বা হচ্ছে না, বা আমার ব্রেনটা তো খুব বেশি ফুলে যাচ্ছে না। সো এই যে গ্রোথটা, সেলের যে ডিভিশন, সেল গ্রোথ, এটা রেগুলেটেড। একটা স্টেজ পর্যন্ত এসে সেলটা নিজে থেকেই মরে যায়, ওটাকে অ্যাপোপ্টোসিস বলে। সো ইটস আ ভেরি রেগুলেটেড সেল ডিভিশন। সেটাই আমাদের জীবনের, লাইফের বেসিক ফাউন্ডেশন। ওকে, ইটস এ ভেরি কন্ট্রোলড সেল ডিভিশন। কিন্তু ক্যান্সার is essential in abnormal and unregulated growth cells. So এটা দেখুন, এটা ক্যান্সারাস সেল। সেলস বড় হয়ে হয়ে মরছে না, ইট ইজ জাস্ট কিপ অন আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে। দ্যাট ইজ আনরেগুলেটেড সেল ডিভিশনই হচ্ছে ক্যান্সার। ক্লিয়ার? নাও, সো আমাদের হিউম্যান বডি, তার বেসিক ফাউন্ডেশন হচ্ছে সেল, আর সেলকে কন্ট্রোল করছে ডিএনএ। আপনারা হয়তো জানেন জিনস, রাইট? জিনস, প্রত্যেকটা জেনেটিক ডিসঅর্ডার। জিনসের যে বেসিক কনস্টিটুয়েন্ট সেটা হচ্ছে একটা ডিএনএ। ইটস এ মলিকিউল, একটা ব্যাকা সিঁড়ির মতন। ওতে গ্লুকোজ থাকে, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডস থাকে, হিস্টোনস থাকে। ইটস বেসিক্যালি একটা নাইস মই, ডাবল হেলিক্স প্যাটার্ন। তো ডিএনএ হচ্ছে মেইন দ্য কম্পোনেন্ট অফ আ সেল, যেটা প্রত্যেকটা সেলের ফাংশনকে কন্ট্রোল করছে। অ্যান্ড ডিএনএ এসে জিনস তৈরি করে। ওকে, ক্লিয়ার? নাও, ক্যান্সার হয় কেমন করে? যে এই যে সেলগুলো যে মাল্টিপ্লাই করছে, করতে 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 যে বন্ধ হচ্ছে না, আনরেগুলেটেড, দ্যাট ইজ বিকজ এই জিনের কোনো একটা স্ট্রাকচার একটু বদলে যাচ্ছে। সে এ বি সি ডি ই ছিল, সেটা এ বি জেড এম ই ডি হয়ে গেল, সামান্য বদলে গেল। এটাকে মিউটেশন বলে, রাইট? এই মিউটেশনটা ট্রান্সফার হয় টু দ্য নেক্সট জেনারেশন। তো আমরা যখন বাড়ির প্রপার্টি মিউটেশন, ট্রান্সফার টু দ্য নেক্সট জেনারেশন, সেম মিনিং, মিউটেশন, যে চেঞ্জ। ওকে, নাও এই যে মিউটেশনটা হচ্ছে, ইটস আ নর্মাল প্রসেস। যখন আমাদের সেল, আমরা যে খাওয়া দাওয়া খাচ্ছি বা হাঁটতে যাচ্ছি, এই যে বডির একটা বেসিক মেটাবলিজম, ওতেও কিন্তু সেলের মধ্যে চেঞ্জ হতে থাকে। ওকে, অনেক রকমের মিউটেশন হয়, প্রায় 20,000 50,000 মিউটেশন হতেই থাকে। বাট সব মিউটেশন কিন্তু ইম্পর্ট্যান্ট না। একটা বাসে অনেক প্যাসেঞ্জার থাকে, কিন্তু বাসের যে ডিরেকশন বা বাসের যে গতি, সেটা কিন্তু ড্রাইভারের উপরে ডিপেন্ড করে। সো কিছু কিছু মিউটেশনকে আমরা বলি ড্রাইভার মিউটেশন।
ওই কয়েকটা মিউটেশন হলেই নর্মাল সেল ডিভিশন ক্যান্সারে বদলে যাবে। সেটা খুব ফেমাস পাবলিকেশন 2015-তে, 3 strikes and you're out, মানে এই 3টে মিউটেশন হয়েছে, ড্রাইভার মিউটেশন, অ্যান্ড ইমিডিয়েটলি দ্য সেলস বিকামস ক্যান্সারাস। এটা আমি কেন বলছি? বিকজ এর উপরে আমাদের কোনো হাত নেই। তাই যখন কোনো রোগীর ক্যান্সার হয়, ফার্স্ট থিং, আমি কি পাপ করেছি, কেন আমার হলো, রাইট? কিন্তু এই যে মিউটেশনের জন্য একটা সেল ক্যান্সারাস হয়ে গেল, তার উপরে কিন্তু আমাদের খুব একটা হাত নেই। ইটস জাস্ট ব্যাড লাক। ওকে, নাও এবারে মিউটেশন তো অনেক কারণে হতে পারে। একটা হচ্ছে নর্মাল সেল ডিভিশন। আমরা যখন ছোট থেকে বড় হই, এত বডির উপর এত ধাক্কা, এত মেটাবলিজম, দিস দ্যাট, পলিউশন, মশলা, স্মোকিং, সো উইথ এজ আমাদের মিউটেশনও বাড়তে থাকে। তাই আপনি দেখবেন, আপনি যদি গ্রাফ প্লট করেন, বয়স বাড়লে কিন্তু ক্যান্সারের ইনসিডেন্স বাড়ে। আমি মানছি বাচ্চাদের ক্যান্সার হয়, ইট ইজ জাস্ট ব্যাড লাক, জেনেটিক মিউটেশন, বাট জেনারেলি বয়স বাড়লে ক্যান্সারের ইনসিডেন্স বাড়তে থাকে। দিস ইজ দ্য রিজন। আর এই ডিএনএকে ড্যামেজ করার জন্য অনেক কিছু লাইফস্টাইল আছে ফ্যাক্টরস, স্মোকিং, পলিউশন, ওবেসিটি স্পেশালি মহিলাদের মেনোপজের পরে যদি ওবেসিটি হয়, তাতে ব্রেস্ট ক্যান্সারের চান্স বেড়ে যায়। ইট ইজ অল ডান। অ্যালকোহল, দের ইজ নো সেফ লিমিটস, কিন্তু দেখা গেছে যারা অ্যালকোহল রেগুলারলি খায় তাদের মধ্যে স্পেশালি লিভার অ্যান্ড প্যানক্রিয়াসের চান্স অনেক বেশি। কিছু কিছু খাবার, যেরকম রেড মিট, বিফ অ্যান্ড মাটন, খুব বেশি খেলে এগুলো হয়। আলট্রাভায়োলেট রেস তো নর্মাল রেস, রোদ থেকে আমরা আলট্রাভায়োলেট রেস পাই, কিন্তু অস্ট্রেলিয়াতে এটা খুব বেশি। তাই স্কিন ক্যান্সার, মেলানোমা প্রচণ্ড কমন ইন হোয়াইট অস্ট্রেলিয়ানস। সো কিছু কিছু আমরা কন্ট্রোল করতে পারি, বাট মোস্ট ক্ষেত্রে আমরা মিউটেশনকে কন্ট্রোল করতে পারি না। ইটস এ ন্যাচারাল কনসিকুয়েন্স অফ এজিং। বয়স হলে মিউটেশনও বাড়বে, রাইট? কিছু কিছু ক্যান্সার আছে যেটা যে অ্যাবনর্মাল যে মিউটেশন, সেটা পেরেন্টস থেকে চিলড্রেনরা পায়, বাচ্চারা আমরা ইনহেরিট করি, যেরকম ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, কিছু কিছু ওভেরিয়ান ক্যান্সার। তো এগুলো এই বেসিক্যালি এই 3টে জিনিসের জন্য এই চেঞ্জেসগুলো হয়, কারেক্ট? মজার ব্যাপার হলো, মানে or frustrating হলো, এটা দুটোই বলতে পারেন। সায়েন্টিফিক্যালি ভেরি ইন্টারেস্টিং, বাট অ্যাকচুয়ালি ভেরি ফ্রাস্ট্রেটিং, কি প্রত্যেকজন পেশেন্টের যে জেনেটিক চেঞ্জ একটু আলাদা হয়। মানে আমি যদি 100 জন কোলন ক্যান্সার পেশেন্ট নিই, মেন মিউটেশন কিন্তু সেম, কিন্তু সামান্য সাটল চেঞ্জ থাকে যেটা আমরা ধরতে পারি না। তাই সব পেশেন্ট কিন্তু কেমোথেরাপিতে রেসপন্ড করে না, কেউ করে, কেউ করে না। সো এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট। তাই অনেক সময় আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমি শুনতে পাই, বা পেশেন্টরা বলে, আমার প্রতিবেশী ভেলোরে গিয়েছিলেন বা বম্বে গিয়েছিলেন, উনি তো সুস্থ হয়ে গেছেন, কিন্তু কলকাতার ওই হসপিটালে গিয়ে উনি ভালো হলেন না। ইটস ওকে, হতেই পারে, কিন্তু উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বুঝতে হবে যে প্রত্যেক পেশেন্টের জেনেটিক প্রোফাইল বা জেনেটিক মিউটেশন সামান্য আলাদা হয়। তো ক্যান্সারের যে বায়োলজিটা প্রত্যেক পেশেন্ট আলাদা। ইভেন মোর ফ্রাস্ট্রেটিং ফর অনকোলজিস্ট সেটা হচ্ছে, একটা ক্যান্সারের মধ্যে, ক্যান্সার ইজ লাইক, ভাবুন একটা লাইক আ বল ভর্তি সেলস, একটা ক্যান্সার, একই রকম ক্যান্সার, ওর মধ্যে প্রত্যেকটা সেলের মধ্যে সামান্য চেঞ্জেস থাকে। সো দের ইজ নো ডেফিনেট টার্গেট। যদি একই চেঞ্জ হতো, তো টার্গেটটা তো ডিফাইন্ড থাকতো, কিন্তু চেঞ্জগুলো ইউনিক অ্যান্ড ডিফারেন্ট। তাই আপনি দেখবেন কিমোথেরাপি ইউজুয়ালি ককটেল, কিমোথেরাপি এ, কিমোথেরাপি বি মিলে একটা মেডিকেল অনকোলজিস্টরা প্রেসক্রিপশন করে। খুব রেয়ারলি সিঙ্গেল কেমোথেরাপি ইউজ করা হয় এই কারণে।
বুঝতে পারছেন তো আমি যেগুলো বলছি? এটা খুব মেটাস্টেসিস, মানে যখন ক্যান্সার হয় ওটা স্প্রেড করে দেয়, ছড়িয়ে যেতে পারে। সো সাপোজিং এই পেশেন্টে, এই কার্টুনে কোলন ক্যান্সার হয়েছিল, কিন্তু সেটা বাই ব্লাড, লিভার বা লাংসে স্প্রেড করে। এটাকে বলি মেটাস্টেসিস। এর বাংলা আমি জানি না, কিন্তু মেটাস্টেসিস ইজ দ্য টার্ম। আপনি দেখবেন কোনো কোনো ক্যান্সারের জন্য বেসিক্যালি এটা রক্তে ছড়াচ্ছে, রক্তে ছড়ালে তো পুরো বডিতে চলে যাবে, কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি অর আনইউজুয়ালি আপনি যদি কোলন ক্যান্সার নেন, লিভারে ছড়ায়, লাংসে ছড়ায়, ব্রেনে ইউজুয়ালি ছড়ায় না, রাইট? ওটা ব্লাড দিয়ে গেছে কিন্তু ব্রেনে ছড়াচ্ছে না। লাং ক্যান্সার ওটা ব্লাড দিয়ে, ব্লাডের মাধ্যমে বোনে বা ব্রেনে ছড়ালো। তো কোলন ক্যান্সার ব্লাড দিয়ে কিন্তু ব্রেনে যাচ্ছে না, রক্তের মাধ্যমে, কিন্তু লাং ক্যান্সার কিন্তু রক্তের মাধ্যমে ব্রেনে চলে যাচ্ছে। প্রস্টেট ক্যান্সার ইউজুয়ালি শিরদাঁড়ায় পৌঁছায়, সেটাও ব্লাড দিয়ে। তো সব ক্যান্সারই ব্লাড দিয়ে এই অর্গান সেই অর্গান যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা অর্গানে তো দানা বাঁধছে না, রাইট? সো বাইবেলে একটা কথা আছে, সিড অ্যান্ড সয়েল হাইপোথেসিস। সে ভালো ছাত্র বা ছাত্রী ভালো স্কুলে যদি না পড়ে, ও হয়তো ভালো গাছ হয়ে তৈরি হতে পারবে না। সিড অ্যান্ড সয়েল। সিমিলারলি ক্যান্সারও তাই। সো প্রস্টেট ক্যান্সারটা হচ্ছে, ভাবুন, একটা সিড, কিন্তু ও সয়েলটা পাচ্ছে মেরুদণ্ড থেকে। কোলন ক্যান্সারের হচ্ছে সিড, কিন্তু সয়েলটা হচ্ছে লিভার বা লাংস। সো দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং, অ্যান্ড ফর পেশেন্টস অলসো ভেরি ফ্রাস্ট্রেটিং, বিকজ প্রত্যেকজন পেশেন্টের যে ক্লিনিক্যাল সিমটমস আলাদা আলাদা হবে। যদি লাংসে ছড়িয়ে যায়, লাংসে জল জমে, তখন পেশেন্ট শ্বাস নিতে পারে না। যদি বোনে ছড়ায়, পেশেন্টের ব্যথা করে, খুব প্রচণ্ড ব্যথা। লিভারে ছড়িয়ে গেলে পেশেন্ট জন্ডিস হতে পারে, তারপর খিদে কমে যায়। সো ডিপেন্ডস কোন অর্গানে ছড়িয়েছে। আরেকটা ডিফিকাল্ট ফ্যাক্ট অফ ক্যান্সার, এটা কিন্তু শুরুর দিকেই ছড়িয়ে যায়। সে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ওটা ব্লাড দিয়ে ছড়িয়ে গেছে, গিয়ে ঘুমিয়ে আছে, ডরমেন্ট সেলস বলে বা কোয়াইসেন্স। আদৌ ঘুম থেকে উঠবে কিনা ঈশ্বর ছাড়া কেউ জানে না। ইটস আ হার্ড ট্রুথ, রাইট? এই যে ঘুমন্ত সেল যেহেতু ঘুমিয়ে আছে, ওকে ডায়াগনোজ করা খুব ডিফিকাল্ট। সো যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা পেশেন্টকে স্টেজ করি, স্টেজিং বলি না, স্টেজ করতে হবে, আর্লি স্টেজ, স্টেজ 1। জেনারেলি আমরা সিটি স্ক্যান করাই, এমআরআই করাই বা পেট স্ক্যান করাই, সব কিছু খরচ। কিন্তু তাও একটা মনের পিছনে একটা ভয়, এই যে আমি বললাম ডরমেন্ট বা ঘুমন্ত সেল, এগুলো নিশ্চয়ই আছে কোথাও। তা আমি কি পেশেন্টকে বলতে পারবো আপনাকে কিওর করে দেবো? রাইট? আমি তো বলতে পারবো না, বিকজ ওই ঘুমন্ত সেল 2 বছর পরে যদি ঘুম থেকে জেগে যায়, তাহলে তো ক্যান্সারটা ফিরে আসছে, অ্যান্ড আই ওয়াজ আ লায়ার, আমি মিথ্যে বলেছিলাম। বা হয়তো 20 বছর পরেও ঘুমিয়েই থাকলো, ওটা কখনোই ঘুম থেকে উঠলো না, দেন আই ওয়াজ আ হিরো, রাইট? তো সাপোজিং সিটি স্ক্যান, এমআরআই অ্যান্ড পেট স্ক্যান করে দেখলাম কি ক্যান্সারটা যে অর্গান থেকে উৎপত্তি ওটা ওখানেই আছে, ওটা অন্য কোথাও যায়নি। তখন যদি স্টেজ 1 থাকে, তাহলে অ্যাজ ডক্টরস উই ক্যান সে ইটস আ কিউরেবল ডিজিজ, কিওর করে দেবো। স্টেজ 4 তার মানে অন্য অর্গানে ছড়িয়ে গেছে, ইউজুয়ালি উই ক্যানট কিওর।
কনফিউশনটা হয় স্টেজ 2 আর স্টেজ 3। আমি ডিটেলসে যাইছি না, প্রত্যেকটা ক্যান্সারে আলাদা স্টেজিং প্যাটার্ন। বা জেনারেলি স্টেজ 2 স্টেজ 3তে ইংরেজিতে ওয়ার্ড ইউজ করে পোটেনশিয়ালি কিউরেবল। কেননা আমরা জানি ওই ঘুমন্ত সেলগুলো আছে, সো আই কান্ট প্রমিস, কিন্তু পোটেনশিয়ালি কিউরেবল। কেননা এই সিটি বা এমআরআই পেট স্ক্যান ওইগুলোকে দেখতে পাচ্ছে না, ইটস এ লোকালাইজড ডিজিজ। ইট ইজ হাউ আমরা এইভাবেই পেশেন্টকে অ্যাপ্রোচ করি, আর এইভাবেই করা উচিত। নাও যখন পেশেন্টকে আমরা প্রথমবার আসলেন, অ্যান্ড ব্রেক দ্য নিউজ সিটি স্ক্যান করে, অনেক সময় বাড়ির লোক জিজ্ঞেস করে, ডাক্তারবাবু প্লিজ মাকে বলবেন না। না, আপনাদের কি মতামত, পেশেন্টকে জানানো উচিত কি না? জানানো উচিত, শিওর, ডেফিনেটলি জানানো উচিত। পেশেন্টের হয়তো অনেক ইচ্ছে আছে, আমি দার্জিলিং যাব, বা হয়তো বেলুড়ে গিয়ে একদিন ভোগ খাবো, ইচ্ছে থাকতেই পারে। সো আই থিঙ্ক পেশেন্টকে জানানো উচিত। থ্যাংক ইউ। কিন্তু এই যে সোশ্যাল ফ্যাক্টরস আমাদের দেশে বা বিলেতে অনেক তফাৎ, আর এশিয়ান কান্ট্রিজরা মোরলেস এক, মানে জাপান, চায়না, কোরিয়া। সো 1952-তে এই সিনেমাটা হয়েছিল আকিরা কুরোসাওয়ার, ইটস কল্ড ইকুরু। স্টামাক ক্যান্সার ফর সাম আননোন রিজন জাপানে খুব কমন। তো তখন যখন পেশেন্টের স্টামাক ক্যান্সার ডায়াগনোজ হতো, তখন ডাক্তাররা বলতেন না ক্যান্সার হয়েছে, বলতো আপনার আলসার হয়েছে। কিন্তু পেশেন্টটা ঠিক বুঝে যেত কি আমার পেটে ক্যান্সার হয়েছে। এই সিনেমাটা আমি দেখেছিলাম আমি যখন বেনারসে পড়তাম মেডিসিন MBBS, তখন আমাদের কমন রুমে সেই বক্স টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার সে মনে রয়ে গেছিলো এই ইকুরু সুবিতে এই টোকিওর বিজনেসম্যান স্টামাক ক্যান্সার হয়েছে, ওনার উপরেই এই গল্পটা। তো এই যে ইউফেমিজম কি আপনার ক্যান্সার হয়নি, টিউমার হয়েছে বা কিছু গাঁট, এগুলো অনেক সময় আমরা পেশেন্টকে বলি জাস্ট অ্যাজ আ কমিউনিকেশন স্কিলস টু ব্রেক দ্য নিউজ জেন্টলি, আস্তে করে। হয়তো নেক্সট টাইম বলবো ক্যান্সার, ফার্স্ট টাইম বলবো টিউমার বা আলসার। ইটস জাস্ট আ সাটল কমিউনিকেশন স্কিলস। ওকে, নাও যারা আমি আবার থেকে বললাম, আমি জানি এটা ক্যান্সারটা ইউজুয়ালি ছড়িয়ে গিয়ে থাকে, কিন্তু ওগুলো সেলসগুলো ঘুমন্ত। সিটি স্ক্যান পেট স্ক্যানে বলছে না, এটা এখনও লোকালাইজড, কিন্তু মনে একটা অ্যাংজাইটি, হ্যাঁ, কি এটা হয়তো ফিরে আসতে পারে। সো আমি যে পেশেন্টকে চিকিৎসা করব, আমার উদ্দেশ্যটা কি? আমি কি বলতে পারি, বা কোনো ডাক্তার বলতে পারেন আপনাকে আমি কিওর করে দেবো? ইম্পসিবল। সে আপনার গলব্লাডারে পাথর আছে, সো গলব্লাডারটা বেরিয়ে গেল, ইউ আর কিওর্ড। কিন্তু সিটিতে যদি আর্লি কোলন ক্যান্সার, আমি তো বলতে পারবো না, বিকজ ওই ডরমেন্ট ঘুমন্ত সেলগুলো কোথাও না কোথাও লুকিয়ে আছে। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগে যে ডাক্তার অ্যান্ড দ্য পেশেন্ট সবাইকে জানতে হবে কি উদ্দেশ্য নিয়ে চিকিৎসাটা করতে হচ্ছে। সেটা ইংরেজিতে বলে কিউরেটিভ ইন্টেন্ট বা প্যালিয়েটিভ ইন্টেন্ট। So supposing same patient, early disease, breast cancer, lung, wherever, so আমার ইন্টেন্ট হচ্ছে কিওর করার। কিওর হবে কি না সেটা 5 বছর 10 বছর না হলে বলা যায় না। প্রত্যেকটা ক্যান্সার আলাদা। ফর এক্সাম্পল, কোলন বা রেকটাম ক্যান্সার যদি পুরো চিকিৎসা হয়ে যায়, 5 বছর পরে ফিরে আসার চান্স মাত্র 2%, মাত্র 2%। প্যানক্রিয়াটিক ক্যান্সার 3-4 বছর যদি পেশেন্ট বেঁচে যায়, ইউজুয়ালি পেশেন্ট আর কিওর্ড। সেটা তো আমি আজকে বলতে পারছি না। সো মাই ইন্টেন্ট ইজ টু কিওর ওর প্যালিয়েট। প্যালিয়েট মানে আমি কিওর করতে পারবো না, মানে স্টেজ 4, কিন্তু আপনাকে আমি সুস্থ রাখবো, আপনাকে কিছু না কিছু চিকিৎসা করব। ওকে, সো স্টেজ 1, 2 বা 3 আমাদের ইন্টেন্ট হচ্ছে পেশেন্টকে কিওর করা। কিন্তু স্টেজ 4, যেখানে ক্যান্সারটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে, আমাদের ইন্টেন্ট বা উদ্দেশ্য হচ্ছে প্যালিয়েট করা।
এবারে সায়েন্স অনেক ডেভেলপ করেছে, কিমোথেরাপি অনেক পাওয়ারফুল বেরিয়েছে। তো কোনো কোনো ক্যান্সারে যদি স্টেজ 4ও থাকে আমরা কিন্তু কিওর করার ইন্টেন্ট নিয়ে চিকিৎসা করি, যেরকম কোলন অ্যান্ড রেকটাম। যদি লিভার বা লাংসে ছড়িয়ে গিয়ে থাকে আমরা লিভার লাংসের অপারেশন করি, এগুলো এক্সেপশনাল, বাট জেনারেলি 1, 2, 3 কিউরেটিভ অ্যান্ড স্টেজ 4 থাকলে প্যালিয়েটিভ। আমি ব্রিফলি একটু চিকিৎসা সম্বন্ধে বলতে চাই। আমি সার্জন, তো আমার ফার্স্ট চয়েস হচ্ছে সার্জারি। আপনারা সবাই জানেন পেশেন্টকে আমরা কিমোথেরাপি দিই, অনেক সময় অপারেশনে আগে কিমোথেরাপি, অপারেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশনে পরে, কখনো স্যান্ডউইচ, মানে কিছু কিছু কিমোথেরাপি অপারেশন আগে আর অপারেশনে পরে আবার 4টে সাইকেল স্যান্ডউইচ। হ্যাঁ, আর রেডিওথেরাপি মেশিনস এখন অনেক ইমপ্রুভ করে গেছে, সাইড এফেক্ট অনেক কমে গেছে। যেরকম খাদ্যনালী ক্যান্সার, রেকটাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এখানে অলমোস্ট মাস্ট রেডিওথেরাপি দেওয়া। আগে যেরকম ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্ট পুরো বাদ দেওয়া হতো, এখন সেটা না করে ছোট্ট একটু লাম্প বার করা যায়, ফলোড বাই রেডিওথেরাপি। ওকে, প্রেসিশন অঙ্কোলজি। প্রেসিশন অঙ্কোলজি এখন এটা খুব ফ্যাশনেবল টার্ম। সাপোজিং কোনো পেশেন্টের ইউরিন ইনফেকশন হয়েছে, রাইট? আমরা ইউরিন কালচার করি, দেখি কি ব্যাকটেরিয়া আর কোন কোন অ্যান্টিবায়োটিকে এই ব্যাকটেরিয়াটা সেন্সিটিভ, তারপর সেই অ্যান্টিবায়োটিকটা আমরা প্রেসক্রাইব করি। কিন্তু অঙ্কোলজিতে কিমোথেরাপি সেমনি সেন্সিটিভিটি টেস্ট নেই। আর ইউজুয়ালি যেটা বললাম, জেনেটিক চেঞ্জ থাকলে একটা ককটেল অফ কিমোথেরাপি আর গিভেন, আর 3-4টে সাইকেল দেওয়ার পরে আবার সিটি স্ক্যান করা হয়। যদি দেখা যায় টিউমারটা ছোট হয়ে আসছে বা সেম সাইজ, তাহলে আমরা মানি কি এই পার্টিকুলার ক্যান্সার কিমোথেরাপি সেন্সিটিভ, অ্যান্ড এটাকেই কন্টিনিউ করা যাক। ওকে, প্রেসিশন অঙ্কোলজি এখন এসছে এই সব জেনেটিক চেঞ্জেস নিয়ে, যেটা আমি বললাম মিউটেশন। না, প্রত্যেকটা ক্যান্সারে মিউটেশন প্যাটার্ন ডিফারেন্ট। আমি কেন বলছি, বিকজ এতে আমাদের চিকিৎসার যে কস্ট অনেক বেড়ে গেছে, অনেক প্রচণ্ড বেড়ে গেছে। কিন্তু এই পরীক্ষাগুলো ইম্পর্ট্যান্ট। এই পরীক্ষা করে দুটো জিনিস আমরা জানতে পারি। একটা হচ্ছে প্রগনস্টিকেটিং, মানে এই রোগটা ভালো না মন্দ না খুবই খারাপ। ওকে, মানে সাপোজিং আমরা অনেক সময় কোলন ক্যান্সার লিভারে আসলে আমরা লিভার অপারেশন করি, কিন্তু BRAF বলে একটা মিউটেশন হয়, যদি পজিটিভ থাকলে অপারেশন করে লাভ নেই, বিকজ ইটস আ ভেরি ভেরি ব্যাড ক্যান্সার। ওকে, সো আমরা ফোরকাস্ট করতে পারি যদি এই মিউটেশন থাকে এটা ভালো ক্যান্সার বা খারাপ ক্যান্সার। নেক্সট হচ্ছে প্রেডিক্টর, মানে কিমোথেরাপি দিলে এটা কাজ করবে কি কাজ করবে না, যেটা আগে আমাদের জানা ছিল না। এটাই হচ্ছে প্রেসিশন অঙ্কোলজি। কিছু কিছু পরীক্ষা কলকাতায় হয়, কিছু কিছু কলকাতায় হয় না, সেটা ব্যাঙ্গালোরে পাঠানো হয়, তো রিপোর্ট আসতে প্রায় 3 থেকে 4 সপ্তাহ। ইটস এক্সপেন্সিভ, কিন্তু যেভাবে অঙ্কোলজি ডেভেলপ করছে এটা আমাদের এমব্রেস করতেই হবে। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশে সে ফলো আপ কেয়ার, মানে অপারেশন হয়ে গেল, এভরি ট্রিটমেন্ট ইজ ফিনিশড, কিন্তু পেশেন্টকে কিন্তু ফলো আপে থাকতে হবে, সে 5 বছর 10 বছর। সেটা অনেক সময় খুব যারা গরিব পেশেন্ট দূর থেকে আসছে বা কুচবিহার থেকে আসছে, এরা করতে পারে না, আমি জানি। ফলো আপ কেয়ারে থাকতে থাকতে সাপোজিং আমরা দেখি কি ক্যান্সারটা ফিরে এসছে হয়তো 3 বছর পরে, তখন খুব ছোট্ট ফিরে এসছে, ওখানে ট্রিট করতে পারি। প্লাস 3 বছরে হয়তো কিমোথেরাপি অনেক বদলে গেছে। স্যার, এই কন্টিনিউয়াস ফলো আপ করাটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আর আমি এটা ইনসিস্ট করব কি এই মেসেজটা যেন আপনারা একটু আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজনকে একটু স্প্রেড করবেন। এটা ফলো আপ আন্ডার রেগুলার সার্ভেলেন্স বা চেক আপ থাকা খুব দরকার। ওকে, স্টেজ 4, হ্যাঁ, যখন লাংসে বা ব্রেস্ট ক্যান্সার বা কোলন হোয়াট এভার,
যদি খুব ছড়িয়ে যায় তখন আমরা কিছু করতে পারি না, তখন সিমটম কন্ট্রোল করার জন্য চেষ্টা করি। যে বুকে জল জমলে পাইপ দিয়ে জল বার করা হয়। স্টেজ 4-এ কিমোথেরাপিও দেওয়া হয়, কিন্তু তখন ইন্টেন্ট কিন্তু পেশেন্টকে কিওর করার না, কিন্তু ক্যান্সারটাকে মারা আর কিছু কিছু সিমটম কমানোর জন্য। ওকে, অ্যান্ড সাপোর্টিভ কেয়ার বা প্যালিয়েটিভ কেয়ার বা হোম কেয়ার, যেখানে নার্স গিয়ে সাপোজিং খুব ব্যথা হচ্ছে, মরফিন ইনজেকশনস, পেশেন্ট খেতে পাচ্ছে না, তখন হয়তো নাকে নল দিয়ে খাওয়ানো, বা খুব অ্যাংশিয়াস তখন কোনো সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিস্ট সাপোর্ট, এগুলো খুব দরকার। ওকে, দিস আর দ্য পার্ট অফ বেস্ট সাপোর্টিভ কেয়ার। না, আমি এখন কিছু কিছু মিথস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে চাই। যেরকম অনেকে জিজ্ঞেস করে, আমরা যখন বলি বায়োপসি করতে হবে সন্দেহজনক টিউমার, হয় নিডল দিয়ে বা কেটে, অনেকে জিজ্ঞেস করেন বায়োপসি করলে কি ক্যান্সারটা ছড়িয়ে যাবে, বা অপারেশন করলে কি ক্যান্সার ছড়াবে? দ্য আনসার ইজ নো, না, এতে কখনো কিছু ছড়ায় না। খুব সিলেক্টিভলি, ফর এক্সাম্পল যদি ক্যান্সার গল ব্ল্যাডার হয়, গল ব্ল্যাডার ক্যান্সার, আর যাকে আমরা অপারেশন করতে পারবো, ওখানে হয়তো নিডল টেস্ট করা দরকার নেই। বাট অনেক সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়োপসি বা নিডল টেস্ট বা অপারেশন অ্যাবসলিউটলি সেফ, এতে ক্যান্সার ছড়ায় না। এই প্রশ্নটা আমি কি সেরে যাব? ইটস এ ভেরি ভেরি স্যাড কোয়েশ্চেন। যখন প্রথমবার এই ডায়াগনোসিসটা হয়, দ্য হোল ওয়ার্ল্ড কামস ক্রাম্বলিং অ্যান্ড মন খুব খারাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, আমি কি সেরে যাব? অ্যাজ এ ডক্টর আমি এত কিছুতে ডিসকাস করলাম, আমি কি বলতে পারবো আপনি সেরে যাবেন? আমি বলতে পারবো না। টাইম উইল টেল। বাট ইয়েস, স্টেজ 1 থাকলে আই ক্যান কিওর ইউ, অ্যান্ড স্টেজ 2 থাকলে আমি আপনাকে চেষ্টা করবো আপনাকে কিওর করতে। কয়েক বছর না গেলে কেউই বলতে পারবেন না আপনি কিওর হবে কিনা। সো দ্যাট আমি এইভাবেই পেশেন্টের সাথে ডিলিং করি। আমি কতদিন বাঁচবো না, এখন গুগলের জন্য প্রবলেম কি হয়েছে, এটাকে বলা হয় সার্ভাইভাল স্ট্যাটিস্টিক্স, কতদিন বাঁচবো। এখন গুগলের জন্য সব কিছু অ্যাভেলেবেল, 40% সার্ভাইভাল, 20% সার্ভাইভাল। নাও আমি 2 মিনিট সময় নেব। আমি যদি জানতে চাই এই রোগে, এই স্টেজে কতজন পেশেন্ট 5 বছর বেঁচে ছিলেন, আমাকে আজকে 14th of June আমাকে 100 জন পেশেন্ট নিতে হবে, সেম ক্যান্সার, সেম স্টেজ, আর সবাইকে ফলো করবো, রাইট, লঙ্গিটিউডিনালি। তাহলে বুঝতে পেরে দেবো 5 বছর পরে কতজন বেঁচে আছেন, কতজন মারা গেছেন। কিন্তু এটা কি পসিবল? 100 জন পেশেন্ট, সেম ডিজিজ, সেম স্টেজ, একদিনে পাওয়া ইম্পসিবল। কার হয়তো ডায়াগনোসিস হয়েছে নভেম্বর 23, কার হয়তো হয়েছে জানুয়ারি 24, কার মার্চ 24। তো দ্য বিগিনিং প্রত্যেক পেশেন্টের ডিফারেন্ট। তখন একটা জটিল স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করা হয়, ক্যাপলান মায়ার বলে একটা। ওই ক্যাপলান মায়ার একটা সার্ভাইভাল গ্রাফ চলে আসে, যারা ইকোনমিক্সের ছাত্ররা বুঝতে পারবেন। সো ওই গ্রাফে ইটস আ এস্টিমেট অফ প্রবাবিলিটি। সো যদি আপনি গুগলে দেখলেন 40% সার্ভাইভাল 5 years, তার মানে এই নাকি 100 জনের মধ্যে 40 জন পেশেন্ট 5 বছরে বিয়ন্ড বাঁচবেন না। দ্য প্রবাবিলিটি অফ staying alive 5 বছর is 40%. It's a guess, it's a probability. তাই এই আমি কতদিন বাঁচবো এই প্রশ্নটা আমার দিতে একটু কষ্ট হয়। বাট আমি তাও যতটা পারি সিম্পল ভাষায় বলি, যেরকম আপনাদেরকে বোঝালাম। আমি কি আমার নাতি নাতনিকে আমার কোলে নিতে পারি? ইটস ভেরি কমন। বেসিক্যালি এই রোগটা কি ইনফেকশাস, কন্টাজিয়াস, সংক্রামক? নো, এটা ডাজন্ট স্প্রেড বাই কন্ট্যাক্ট, অ্যাবসলিউটলি সেফ। ওকে, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টি খাবো। ক্যান্সার সেলস খুব তাড়াতাড়ি গ্রো করে, রাইট? অনেক কিছু, গ্লুকোজ আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমাদের সেল গ্রোথের জন্য।
তাই অনেক আরও কীভাবে এটা চলে এসছে লিটারেচারে কি মিষ্টি খেলে ক্যান্সার গ্রো করে, এটাও ভুল, কমপ্লিটলি ভুল। এটাও সত্যি কি গ্লুকোজটা ক্যান্সার সেলের প্রাইমারি ফুয়েল, কিন্তু আমি ডিটেলসে যাব না, কিন্তু গ্লুকোজটাকে ঠিক করে ক্যান্সার সেল ইউজ করতে পারে না, একটু বদলে যায় ওর মেটাবলিজম, আর সেটাকে ইউজ করা হয় পেট স্ক্যান করার জন্য। যখন পেট স্ক্যান, জানি না আপনাদের জানেন কি না, পেট স্ক্যানটা একটা স্পেশাল ইঞ্জেকশন দিয়ে একটা রেডিও আইসোটোপ গ্লুকোজে লাগিয়ে ইনজেক্ট করে নেওয়া হয়। এটা বেসিক্যালি অ্যাবনর্মাল গ্লুকোজ মেটাবলিজম, বা কিন্তু আমার মেসেজ টু ইউ অল কি মিষ্টি খেলে ক্যান্সার গ্রো করে না। ওকে, সেলফোন যখন এসছিল তখন প্রচণ্ড রুমার ছিল কি আমাদের যে ব্রেনে 8th নার্ভ, যেটা আমাদের সাউন্ডগুলো ব্রেনে নিয়ে যায়, ওই 8th নার্ভে ক্যান্সার হবে, অ্যাকাউস্টিক নিউরোমা। বাট এই সেলফোনের যে ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনটা কম, আর এর সাথে ব্রেন ক্যান্সার বা অন্য ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। ওকে, অ্যাটিটিউড, অনেকে জিজ্ঞেস করে অ্যাটিটিউড তোমাকে পজিটিভ হতে হবে, বা ইউনো অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট গেটস ভেরি ডিপ্রেসড, ভয়, অ্যাংজাইটি, ফাইন্যান্সিয়াল টক্সিসিটি, মানে ভেরি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, ম্যাক্সিমাম পেশেন্ট ভয় পেয়ে যায়, কিন্তু অনেকে খুব পজিটিভ। টু বি অনেস্ট, অ্যাটিটিউডের সাথে ক্যান্সারের কোনো লিঙ্ক নেই, কিন্তু ইফ ইউ আর পজিটিভ অ্যাটিটিউড আপনি ফাইট করতে পারবেন। আমি যেসব রোগগুলো নিয়ে ডিল করি, ফর এক্সাম্পল রেকটাল ক্যান্সার, পুরো চিকিৎসা শেষ হতে 11 মাস সময় লাগে, 11 মান্থস। রেডিওথেরাপি, কিমোথেরাপি, অপারেশন, স্টোমা, সেটা শেষ করতে 11 মাস পেশেন্টকে ফাইট করতে হয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, BMT, যেটা ফর লিউকিমিয়া বাচ্চাদের, আরও বেশি ফাইট করতে হয়। সো পজিটিভ অ্যাটিটিউড হেল্পস। নাও হোমিওপ্যাথি, অনেকে জিজ্ঞেস করে, আমার বাবার ব্রেন ক্যান্সার হয়েছিল, আমিও গিয়েছিলাম হোমিওপ্যাথি চিকিৎসা জন্য, ভেরি আপসেট, হোল ফ্যামিলির ব্যালেন্স ভেঙে পড়ে। আয়ুর্বেদা, গোমূত্র, রাইট? নাও আমরা জানি না এটা হেল্প করে কি না, কোনো এভিডেন্স নেই, কিন্তু এটাও সত্যি কি অ্যাবসেন্স অফ এভিডেন্স ডাজ নট মিন এভিডেন্স অফ অ্যাবসেন্স। অনেক কিছু আমরা জানি না। সো যদি কেউ কিছু অল্টারনেটিভ মেডিসিন ট্রাই করতে চায়, ফিল ফ্রি, কিন্তু এমন কিছু নেওয়া উচিত না যার সাইড এফেক্টসে প্রবলেমস হবে। ওকে, যদি তাইচি, যোগা, আকুপাংচার করলে যদি মেন্টাল পিস হয়, বডির ফ্লেক্সিবিলিটি, ফিল ফ্রি, ডেফিনেটলি। নাও আমি আস্তে আস্তে আমার আস্তে শেষ হচ্ছে, শেষের দিকে আমি একটু ক্যান্সার প্রিভেনশন নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে তো আপনি যদি আমাকে ফলো করে থাকেন, বেসিক প্রবলেম ইজ দ্য জিনস। এসেনশিয়ালি ক্যান্সার হচ্ছে জেনেটিক ডিজিজ, ওটা মিউটেশন হয়ে যাচ্ছে। জীবনে যেরকম ভাঙা গড়ার একটা ব্যালেন্স আছে, এই মিউটেশনেরও কিছু কিছু জিনস আছে যেটা ক্যান্সার করায়, যেটাকে অঙ্কোজিন বলি, আর কিছু কিছু জিনস আছে যেটা ক্যান্সারকে সাপ্রেস করে, যেটাকে বলা হয় টিউমার সাপ্রেসর জিনস। সো অঙ্কোজিনস ক্যান্সার করায়, আর টিউমার সাপ্রেসর জিনস ওটাকে সাপ্রেস করে। ইটস আ ব্যালেন্স, ফাইন ব্যালেন্স। তাই আপনার যদি অনেক বেশি টিউমার সাপ্রেসর জিনস হয়, আপনার ক্যান্সার হবে না। ইফ ইউ টেক এলিফ্যান্ট, হাতির লাইফ স্প্যান 70 বছর, মানুষের লাইফ স্প্যান 70 বছর, কিন্তু হাতির ক্যান্সার হয় না। কারণ একটা জিন আছে TP53, টিউমার সাপ্রেসর জিন, ওর অনেকগুলো কপি হাতি বা ওয়েলস তৈরি হয়। সো জিনস হচ্ছে মেন কালপ্রিট। জিনসকে কিছুটা মডিফাই করে লাইফস্টাইল, অ্যান্ড কিছুটা মডিফাই করে এনভায়রনমেন্ট। ওকে, না কিছু কিছু আমরা জানি যে কিছু কিছু লাইফস্টাইলের জন্য ডেফিনেটলি রিস্ক অফ ক্যান্সার বাড়ে, সেটা হচ্ছে সিগারেট।
রাইট? লাং ক্যান্সার, গলার ক্যান্সার, তারপর গুটকা, টোব্যাকো চুইং, এ ডেফিনেটলি বাড়ে। আর কিছু কিছু ইনফেকশন, যেরকম হেপাটাইটিস বি। আগে তো ডিসপোজেবল নিডল ইউজ হতো না, বা ব্লাড ট্রান্সফিউশন সেফ ছিল না, তো হেপাটাইটিস বি এগুলো ব্লাড দিয়ে হয়, হেপাটাইটিস সি ব্লাড দিয়ে হয়। আমি 3টে জিনিসকে হলুদ দিয়ে হাইলাইট করেছি, তার একটা কারণ আছে। হেপাটাইটিস বির ভ্যাকসিন এখন পাওয়া যায়। তো আমরা যদি বাচ্চাদেরকে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে দিই, তার সারা জীবন হেপাটাইটিস বি হবে না, লিভার ক্যান্সারও হেপাটাইটিস বির জন্য হবে না। এইচপিভি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা একটা ভাইরাস, তার জন্য মহিলাদের সার্ভাইক্স মানে ইউট্রাসের যে মুখটা, সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। এখন যদি এইচপিভি ভ্যাকসিনস ইয়াং লেডিসদের দেওয়া হয়, তাহলে সার্ভাইকাল ক্যান্সারের ইনসিডেন্স প্রায় 40% কমে যায়। ওকে, অ্যান্ড থার্ড হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, স্টামাক। এটা কিন্তু ব্যাকটেরিয়া, এটা স্টামাকে থাকে। আর এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট যখন এইচ পাইলোরি ডিসকভার করেছিলেন, উনি বলেছিলেন এইচ পাইলোরি থেকে স্টামাকে আলসার হয়, ওনাকে কেউ বিশ্বাস করেনি, বিকজ আলসারে ওষুধ ছিল ওমেপ্রাজল, ওম প্যান্টোসিড। কিন্তু যদি এইচ পাইলোরি থাকে, আপনাকে ওমেপ্রাজল বা প্যান্টোসিডের সাথে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। এটা খুব হাস্যকর ব্যাপার। এই ভদ্রলোক নিজেকে খাইয়ে এক্সপেরিমেন্ট করে প্রুভ করেছিলেন, হি গট দ্য নোবেল। আর এইচ পাইলোরির জন্য কিন্তু লং টার্ম থাকলে ক্যান্সার হয়। আমি এটা কেন বলছি, অনেক সময় পেশেন্টকে আমরা এন্ডোস্কোপির জন্য রেফার করি, রাইট? এন্ডোস্কোপি রুমে যারা মেডিকেল ডাক্তার এন্ডোস্কোপি যখন করে, তখন কনসেন্ট নেয় কি যদি আমরা বায়োপসি করব এই এইচ পাইলোরির জন্য, পেশেন্ট তখন বায়োপসির নাম পেয়ে ভয় পেয়ে যায়। ওরা যে স্টামাক থেকে বায়োপসি নেয়, উইদিন 8 ঘন্টায় রিপোর্ট পাওয়া যায় পেশেন্টের এইচ পাইলোরি আছে কিনা, এ ব্যাকটেরিয়া। সো প্লিজ এর থেকে ভয় পাবেন না। তাই আমি এই 3টে কালারকে হাইলাইট করেছিলাম। এই যে সিগারেট নিয়ে আমরা এত, টোব্যাকো নিয়ে যে এত লিঙ্ক বিটুইন ক্যান্সার বা নট ক্যান্সার, ইজ ইট রিয়েলি ট্রু? মানে যদি সিগারেট স্মোকিং কমাতে পারি, তাহলে কি ক্যান্সারের ইনসিডেন্স কমবে? রাইট? এটা দেখুন, এটা আমেরিকার লাং ক্যান্সার ডেথ রেট। সো এটা 1950, 1950 তখন লাং ক্যান্সার খুব কম ছিল। তো যখন স্মোকিং বিকেম ভেরি ফ্যাশনেবল হলিউড, তো স্মোকিং এটা হচ্ছে মেল, এটা ফিমেল, তখন লাং ক্যান্সারের ইনসিডেন্স বাড়তে শুরু করলো। 1990-তে পিক, তারপর পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যান্ড স্মোকিং বিকেম আনফ্যাশনেবল, তখন লাং ক্যান্সার কিন্তু কমতে শুরু করলো। তো এটা শো করছে কি স্মোকিং ইজ রিয়েলি রিয়েলি ব্যাড ফর হেলথ, স্পেশালি লাং ক্যান্সার। ওকে, নাও আমি আগের সাইডে বললাম কিছু কিছু ডেফিনেটলি ক্যান্সার বাড়ায়, কিছু কিছু জিনিস আছে যেগুলো রিস্কটাকে অ্যাফেক্ট করে, কিন্তু হয়তো রিস্কটাকে ডেফিনেটলি বাড়ায় না। যেরকম সিগারেট, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি রিস্কটাকে বাড়িয়ে দেয় এই ডায়েট, অ্যালকোহল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওবেসিটি মানে মোটা, ডায়াবেটিস, এনভায়রনমেন্ট পলিউশন, এতে ক্যান্সারের রিস্ক বাড়ে, কিন্তু ডেফিনেট কজ এফেক্ট কিন্তু এস্টাবলিশ না। ওকে, ইন আদার ওয়ার্ডস, আপনি যদি সপ্তাহে 1 দিন পাঁঠার মাংস খান, আপনার রিস্ক বাড়বে না, যেটা পেশেন্ট জিজ্ঞেস করে। কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড লাইফস্টাইল, রিচ ইন ভেজিটেবলস, অ্যান্ড জেনারেলি যেটা বললাম, পোস্ট মেনোপজাল লেডিজের যদি ওবেসিটি থাকে, তা ডেফিনেটলি হাই চান্স অফ ব্রেস্ট ক্যান্সার। ওকে, গল স্টোন লাস্ট, আমাদের ইন্ডিয়াতে গল স্টোন ইজ ভেরি কমন। আর আপনি যদি দেখেন গল ব্লাডার ক্যান্সার নর্থ ইন্ডিয়াতে খুব কমন, ইন দ্য গ্যাঞ্জেটিক বেল্ট, সে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, বেঙ্গল, আসাম, প্রচণ্ড কমন। অত কিন্তু গল ব্লাডার ক্যান্সার সাউথ ইন্ডিয়া বা বম্বেতে হয় না। কেন? নোবডি নোজ, কেউ যায়। আমি বেনারসে পড়েছি, প্রচণ্ড
আমাদের টিচাররা রিসার্চ করতেন, কেউ এক্স্যাক্টলি জানে না কেন গ্যানজেটিক বেল্টে গল ব্লাডার ক্যান্সার এত কমন। ম্যাক্সিমাম গল ব্লাডার পেশেন্টসের স্টোন থাকে, কিন্তু আপনি যদি অ্যাক্রস দ্য বোর্ড গল স্টোন পেশেন্ট দেখেন, সবার কিন্তু ক্যান্সার হচ্ছে না। ওকে, সো ভেরি ডিফিকাল্ট টু প্রুভ কি গল ব্লাডারের পাথর থাকলে গল ব্লাডার ক্যান্সার হয় কিনা। আমি কেন বলছি, আপনার পেটে হয়তো অন্য কিছু প্রবলেম হয়েছিল, বা এক্সিকিউটিভ হেলথ চেক আপ, আপনি একটা পশ প্রাইভেট হসপিটালে গেলেন, আলট্রাসাউন্ড হলো, এখন পেটে গল ব্লাডারের পাথর, কোনো ব্যথা নেই, কোনো অম্বল নেই, ফিশ ফ্রাই, বিরিয়ানি সব চলছে, তো এই গল ব্লাডারের স্টোনটা অপারেশন করবো কি না? ব্যথা তো হচ্ছে না, আর ব্যথা হওয়ার চান্স অনলি 5% নেক্সট 5 years। এখানেই হচ্ছে আমাদের কনফিউশন। কিন্তু আপনি যদি চিলি, মানে সাউথ আমেরিকা, চিলি হচ্ছে গল ব্লাডার ক্যান্সারের ওয়ার্ল্ডের ক্যাপিটাল। ওখানে 25 years 25 বছর ঊর্ধ্বে মহিলাদের আলট্রাসাউন্ড করে গল স্টোনের স্ক্রিনিং হয়, আর যদি গল স্টোন পাওয়া যায়, ব্যথা হোক কি না, ওরা অপারেশন করে। ওকে, সো গল স্টোন সাথে ডেফিনেট কিছু একটা লিঙ্ক আছে। যদি ব্যথা নাও হয়, হয়তো সেফার যদি সার্জন কম্পিটেন্ট থাকে অপারেশন করে নেওয়া। ফাইনালি আর্লি ডিটেকশন, যেটা একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের দেশে গিভেন দ্য পপুলেশন বার্ডেন। কীভাবে আমরা পেশেন্টকে আর্লি ক্যান্সার ধরবো? আমি অনেক এস্টাবলিশড ফ্যামিলি চিকিৎসা করেছি, সেম প্রবলেম, দে অল কাম লেট, খুব লেট, বড় টিউমার, অ্যাডভান্স স্টেজ। তো আর্লি ডিটেকশনটা খুব চ্যালেঞ্জিং। 3টে জিনিস আমি বলবো ফর অ্যাওয়ারনেস। একটা, মহিলাদের প্যাপসমিয়ার 55 হয়ে গেলে, মানে ইউট্রাসের সার্ভিক্স থেকে স্মিয়ার করা। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, সেটা আইডিয়ালি ইয়াং বয়স থেকে শুরু করা উচিত, পিরিয়ডসের একটু পরে, বাট হোল লাইফ শুড কন্টিনিউ, মাসে একবার। আর পুরুষদের PSA, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি আছে। মানে এই যে স্ক্রিনিং, যে লাইট হলুদটা আমি একটু মিউট করে দিয়েছি, স্ক্রিনিং আর আর্লি ডিটেকশন কিন্তু এক না। স্ক্রিনিং হচ্ছে পপুলেশনকে স্ক্রিন, এন্টায়ার পপুলেশন, হোল অফ দ্য ইন্ডিয়া, সেটা আমাদের দেশে পসিবল না, যেটা বিলেতে হয়, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট, PSA স্ক্রিনিং, কোলোনোস্কোপি, আমাদের দেশে জাস্ট লজিস্টিক্যালি পসিবল না। আর স্ক্রিন করলে অনেক কিছু উল্টোপাল্টা বেরিয়ে যায়, সেটা নিয়ে অনেক কনফিউশন, অ্যাংজাইটি হয়। সো স্ক্রিনিং প্রবাবলি আমাদের দেশের জন্য উই আর নট রেডি, কিন্তু আর্লি ডিটেকশন ডেফিনেট। যদি কোনো পুরুষের, এলডারলি ম্যান 65, কোনো প্রস্টেট ইউরিনের প্রবলেম হচ্ছে, প্রস্টেটের সাইজটা বড়, অ্যাটলিস্ট PSA করে নেওয়া উচিত, নট টু স্ক্রিন but to early detection. So pap smear, breast self-examination and PSA. Cancer survivor. Who is a cancer survivor? এই টার্মটা আপনাদের I want to share with you, is very close to my heart. এটা ইংরেজি ডেফিনেশন, আমি জাস্ট পড়ে শোনাচ্ছি। An individual is considered a cancer survivor from the time of diagnosis through the balance of his or her life. একজনকে ডায়াগনোসিস হয়েছে, চিকিৎসা চলছে, হি ইজ অলসো সার্ভাইভার। চিকিৎসা শেষ হয়ে গেছে, ফলো আপ আছে, উনিও ক্যান্সার সার্ভাইভার। এই যে জার্নিটা, এটা কিন্তু পেশেন্টের একা না। Healthcare professional, doctors, kind, empathy, supportive nurses, family support, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সোসাইটাল অ্যাটমসফিয়ার, ও আপনার কেন এটা হলো, আপনার কেন, আপনি কিছু করেননি কখনো, ও আপনার এটা হয়ে গেল, আপনি স্মোক করতে, এইসব বলার কি দরকার আছে কিনা? নো। সো সোসাইটাল ফ্রেমওয়ার্ক ব্যাকআপ খুব ইম্পর্টেন্ট। হসপিটাল শুড বি ইকুইপড। অনেক NGO আছে কলকাতায়, যেরকম ক্যান্সার ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, হিতৈষিনী, দিশা, যারা পেশেন্টকে সাহায্য করে।
মোর ইম্পর্টেন্টলি আমাদের দেশে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, একটা ওয়ার্ড ইউজ করা হয় মেডিকেল জার্নালে, যেরকম টক্সিসিটি অফ কিমোথেরাপি, ফাইন্যান্সিয়াল টক্সিসিটি, মানে ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যায় এর চিকিৎসা করার জন্য। বাট এটাই হচ্ছে ক্যান্সার সার্ভাইভারের জার্নি, অ্যান্ড অ্যাজ আ সোসাইটি, অ্যাজ আ লে পাবলিক, আমাদের এটা কর্তব্য হেল্প, সাহায্য করার জন্য। না, আমি এত ডিসকাস করলাম, এত সায়েন্টিফিক রিসার্চ হয়েছে, এত নোবেল প্রাইজ পেয়েছে, আমরা কি হ্যাভি অ্যাডভান্সড? ক্যান্সার ডেথ রেট কি কমেছে? সো এই যে গ্রাফটা, এটা আই থিঙ্ক WHO, সে 1950, রাইট, এটা পার লাখ, মানে 1 লক্ষতে কতজন পেশেন্ট মারা যাচ্ছেন ডিউ টু ক্যান্সার, এগুলো ডিফারেন্ট দেশ। সো সাপোজিং ইফ উই টেক US, দেখুন সামবার 1990 থেকে অল ক্যান্সার মোর্টালিটি, ডেথ রেট কিন্তু কমতে শুরু করেছে, রাইট? সো ইটস এ ভেরি 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 অপটিমিস্টিক নিউজ। এত বছর লাগলো, কিন্তু উই আর গ্র্যাজুয়ালি উইন করবো কিনা উই ডোন্ট নো, বিকজ আলটিমেটলি কিন্তু ঈশ্বরের সে জেনেটিক চেঞ্জেস, মিউটেশন, যার উপরে খুব একটা আমাদের হাত নেই, কারেক্ট? সো অ্যাজ আই কনক্লুড, আমরা কি ডিসকাস করলাম, কি জানলাম? এই রোগটা এসেনশিয়ালি আ জেনেটিক ডিসঅর্ডার, আর তার উপরে আমাদের খুব একটা কন্ট্রোল নেই। সেটাকে একটু মডিফাই করে লাইফস্টাইল, এনভায়রনমেন্ট। এটা শুরুর দিকেই ছড়িয়ে যায়, কিন্তু ঘুমিয়ে থাকে। ওটা কখন ঘুম থেকে উঠবে নোবডি নোজ। কিন্তু হতাশ হওয়ার দরকার নেই, বিকজ অনেক চিকিৎসা, অনেক ইনভেস্টিগেশন চলে এসছে। আর জেনারেলি গুড লাইফস্টাইল, পজিটিভ অ্যাটিটিউড হেল্পস। সো পেশেন্টকে বলতে হবে যে এই মনে আছে বিশ্বাস, আর দ্য হেলথ কেয়ার প্রফেশনাল শুড সে আমরা করি বিশ্বাস, তাহলেই আমরা করব জয়। ধন্যবাদ।